অতীতের সরকার সময়মতো টিকাদান কার্যক্রম জোরদার না করায় দেশে হামের প্রাদুর্ভাব বজ্রপাতের মতো দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করে তিনি মন্তব্য করেন। বর্তমানে হামের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে তা কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেন মন্ত্রী। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। দেশে হামের সংক্রমণ ঠেকাতে শুরু হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচি। আর এই কর্মসূচির আওতায় 6 মাস থেকে 59 মাস বয়সী সব শিশু হাম প্রতিরোধী টিকা পাবে। স্বাস্থ্য বিভাগ বলছে, আগে টিকা নেওয়া শিশুরাও এই ক্যাম্পেইনে নিতে পারবে তাদের প্রয়োজনীয় টিকা। রোববার সকালে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, অতীতের সরকার টিকাদান কার্যক্রম জোরদার না করায় দেশে হামের প্রাদুর্ভাব হঠাৎ করে বেড়ে গেছে। এটা কন্টিনিউয়াস একটা প্রসেস দিয়ে যাওয়াই উচিত ছিল সব সময়, কিন্তু 2020 ডিসেম্বরের পর থেকে বিগত সরকারগুলি এই টিকাদানটা কন্টিনিউ করে নাই, যেই কারণে একেবারে বজ্রপাতের মতন আমাদের উপরে সে রাতারাতি কিছুদিনের ভিতরে অনেক বেড়ে গিয়েছে। 12 এপ্রিল থেকে ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনে চলবে হামের টিকাদান কর্মসূচি। পাশাপাশি 3 মে থেকে দেশের বাকি এলাকাগুলোতে একযোগে এই কর্মসূচি চালু রাখা হবে বলেও জানান তিনি। আমরা টার্গেট করেছি সর্বপ্রথম এই গ্রুপটাকে 6 মাস থেকে 59 মাস, মানে 5 বছরে 1 মাস কম, এটাকে আমরা সম্পূর্ণরূপে কভার করব টিকা দিয়ে। আজকে থেকে আমাদের 18টি জেলার 30টি উপজেলায় এই কার্যক্রম শুরু হয়েছে। এই মাসের 12 এপ্রিল থেকে আর 7 দিন পর থেকে আমরা ঢাকা সিটি কর্পোরেশনের উত্তর, দক্ষিণ, ময়মনসিংহ এবং বরিশাল গ্রেটার এরিয়াতে ইনশাআল্লাহ আমরা টিকাদান কর্মসূচি চালিয়ে যাব। হামের সংক্রমণ ঠেকাতে নির্ধারিত বয়সের সব শিশুকে দ্রুত টিকার আওতায় আনতে হবে। তাই অভিভাবকদের নির্ধারিত কেন্দ্র থেকে সন্তানদের টিকা নেওয়ার আহ্বানও জানান সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। দর্শক, এবার মাদারীপুর থেকে হামের টিকাদান কর্মসূচির খবর জানাচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাদারীপুর 250 সদর জেলা হসপিটালে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই কর্মসূচি চলবে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। বাংলাদেশের মোট 18টি জেলার 30টি উপজেলার এই অগ্রাধিকার ভিত্তিতে এই টিকাদান কর্মসূচি চলবে। মাদারীপুর জেলায় মোট হামের রোগীর আক্রান্ত সংখ্যা 7 জন। গত 24 ঘন্টায় আক্রান্ত সংখ্যা মোট 15 জন। এর মধ্যে মাদারীপুরে গত 30 মার্চ একজন শিশু মারা গেলে মাদারীপুর জেলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাদারীপুর মোট টিকার যে ভায়াল যে এসেছে তা হলো 4650টি, যা দিয়ে মাদারীপুর জেলায় 46,650 জন যে বাচ্চাদের এই টিকা দিতে পারবে বলে জানিয়েছে আমাদের স্বাস্থ্য বিভাগ। এই পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকেই মূলত যারা এই টিকা দেওয়ার জন্য বাচ্চাদেরকে তাদের মাদারীপুর 250 সদর জেলা হাসপাতালে নিয়ে আসছে তাদের মা বাবা। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে মাদারীপুরে সফলভাবে হামের টিকাদান কর্মসূচি চলছে। তো এই ছিল মাদারীপুর থেকে হামের টিকা দেওয়ার কর্মসূচির সর্বশেষ তথ্য। মাসুদুর, আপনাকে ধন্যবাদ। মধ্যপ্রাচ্যের সংঘাতে জ্বালানি সংকটে বিশ্বব্যাপী পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়েছে। এর প্রভাবে অন্যান্য দেশের মতো আগামীতে বাংলাদেশেও পণ্যের দাম বাড়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আগারগাঁওয়ে এক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। শুধু জ্বালানি সংকট না, সমস্ত কমোডিটি, খাদ্যদ্রব্য, পণ্য সবকিছু প্রভাব পাবে। টোটাল সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সব কিছুতে আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ সাপ্লাই চেইন যখন ডিসরাপ্টেড হবে, এটা কোনো দেশের আভ্যন্তরীণ বিষয় না, এটা গ্লোবাল বিষয়। আমেরিকাতে তেলের দাম দ্বিগুণ হয়ে গেছে, শ্রীলঙ্কাতে 25% বাড়িয়েছে, আমরা কিন্তু এখনো বাড়াই নাই। কিন্তু এই বিষয়গুলো তো না বাড়িয়ে কতক্ষণ আপনি থাকতে পারবেন। যেহেতু আমরা নির্বাচিত সরকার, আমরা চেষ্টা করছি জনগণের উপর চাপ সৃষ্টি না করার জন্য, কিন্তু একটা সময় এই চাপ তো নিতে পারবে না সরকার, এবং চাপ নিতে না পারলে যদি সরকারি তহবিল এভাবে রক্তক্ষরণ হতে থাকে, এটা তো আলটিমেটলি জনগণেরই ক্ষতি হবে।
সুতরাং সেই বিষয়ে আমাদেরকে বিবেচনা করতে হবে। জ্বালানি সংকট বাড়তে থাকায় ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন এখন যেন পরিচিত দৃশ্য হয়ে উঠেছে। দেশের প্রায় প্রতিটি পাম্পের সামনে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি। গোপালগঞ্জের কোটালীপাড়ায় নির্ধারিত মূল্যে তেল বিক্রি হলেও ভোগান্তি পিছু ছাড়ছে না ভোক্তাদের। একটি মাত্র পাম্প দিয়ে চলছে পুরো উপজেলার কার্যক্রম। প্রতিনিধি কাজী পলাশের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। এটি কোনো সাধারণ লাইন নয়, জ্বালানি তেলের জন্য অপেক্ষার দীর্ঘ সারি। গোপালগঞ্জের কোটালীপাড়ায় একমাত্র কাজী মন্টু ফিলিং স্টেশন ঘিরে প্রতিদিনই এমন চিত্র। সন্ধ্যা থেকে শুরু হলেও সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে থাকেন চালকরা। কেউ কেউ আবার আগের রাতেই মোটরসাইকেল রেখে যান সিরিয়াল ধরে রাখতে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াইয়া অনেক ভোগান্তির পরে পাচ্ছি। কাল 10টার সময় গাড়ি রেখে গেছে এখানে, সারাদিন অপেক্ষা করার পরে এখন তেল পাই। ডিজেল নিতে বাস, মিনিবাস, মাহেন্দ্র সহ বিভিন্ন যানবাহনকেও দাঁড়াতে হচ্ছে দীর্ঘ লাইনে। কৃষকদের জন্য টোকেনের মাধ্যমে 5 লিটার করে ডিজেল দেওয়া হচ্ছে, তবুও চাহিদা পূরণ হচ্ছে না। আমাদের যে তেল দেয় আসলে আমাদের তেলটা আমাদের হয় না। আর একটা কাঠের জন্য 5টা করে দেবে, এর বেশি আমাদের তো পর্যাপ্ত করে তেল লাগে 10টা 15টা একদিন চালাইলে কিন্তু 5টা। চাহিদা আমাদের বেশি, কিন্তু তেল পাচ্ছি 5 লিটার করে, তাই দিয়ে কোনো রকমে চালাই দিচ্ছে। সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি হলেও চাহিদার তুলনায় সরবরাহ কম, এটাই বড় অভিযোগ ভোক্তাদের। বর্তমানে প্রতিটি মোটরসাইকেলে সীমিত পরিমাণ মাত্র 200 টাকার তেল দেওয়া হচ্ছে। 200 টাকার করে দিচ্ছি বা 2 লিটার করে দিচ্ছি, তারপরেও তারা সার্কেল করে আবার ঘুরে আসতেছে, আরো 2 লিটার নিতে চায়। যত সময় পর্যন্ত তেল থাকবে তত সময় পর্যন্ত আমরা দিব। জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের তদারকি থাকলেও একটি মাত্র পাম্পে পুরো উপজেলার চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। পাম্পের সামনে যেভাবে আসছেন একসাথে 3-4 লাইন এবং কোনো লাইন নাই, অজবরলা অবস্থা। আমরা যেন সুশৃঙ্খল ভাবে দিতে পারি, এজন্য আমরা ওই কর্নারে একটা রশি দিয়ে বন্ধ করে দিব, এই গাড়িগুলো শেষ করে দিব। এরপরে যারা আসবেন 2 লাইনে আসবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, আমাদের জন্য সুবিধা হবে। একটি পাম্পে পুরো উপজেলার নির্ভরতা আর সীমিত সরবরাহের এই বাস্তবতায় কবে স্বস্তি ফিরবে, সেই প্রশ্নই এখন কোটালীপাড়ার মানুষের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে ফরিদপুর থেকে পেট্রোল পাম্পের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম জনি। জনি, আজ পাম্পগুলোতে জ্বালানি পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। তাবাসসুম, আপনি জানেন যে দীর্ঘদিনের যে তেল সংকটের কারণে কিন্তু এর পরিস্থিতি ভয়াবহ আকার রূপ ধারণ করেছে ফরিদপুরে। আমি এখন রয়েছি ফরিদপুরের একটি পেট্রোল পাম্পে, যেখানে আমার পেছনে যে দীর্ঘ লাইন দেখছেন এটি কিন্তু মূলত এই অঞ্চলের যারা কৃষক রয়েছেন তাদের একটি সারি, যেখানে আমরা সকাল থেকে যেটি দেখছি যে এখানে কিন্তু প্রায় আধা কিলোমিটারের মতো কিন্তু একটি দীর্ঘ সারি কিন্তু এখানে আমরা দেখছি, যে মূলত প্রত্যেকটি দীর্ঘ লাইনে যারা অবস্থান করছেন এরা মূলত এখানকার এই ফরিদপুর অঞ্চলের কৃষক। বিশেষ করে পেট্রোলের লাইনটি স্বল্প হলেও কিন্তু ডিজেলের যে লাইনটি রয়েছে সেটি কিন্তু অনেক দীর্ঘ। আমি যদি এখানকার একজন কৃষকের সাথে কথা বলি, আসলে আপনি তো কখন থেকে এখানে এসে অবস্থান করছেন এবং তেল পেয়েছেন কিনা? আলহামদুলিল্লাহ, সকাল 6টা থেকে আমরা এই বেলা 3টা পর্যন্ত দাঁড়ানো, কিন্তু আমাদের এখান থেকে তেল পাবো না পাবো এটাকে গ্যারান্টি নাই। হ্যাঁ, এই অনেক মানুষ চলে গেছে কথাটা কইয়া, আর কথা কে জায়গা আছে, অনেকে দুর্নীতি চলতেছে, কেউ 2 বার 3 বার নিবা লাগছে, কেউ 5 বার নিবা লাগছে, কেউ পাইতেছে না, এই চলতেছে এই জায়গা। যেমনটা শুনছিলেন যে কৃষকদের যে অভিযোগ, মূলত বর্তমানে কিন্তু পাট রোপণ মৌসুম চলছে, যার ফলে কিন্তু এই যে অঞ্চলে কিন্তু কৃষকদের মধ্যে কিন্তু এক ধরনের ক্ষোভ বিরাজ করছে। বিশেষ করে এই প্রয়োজনীয় সময় কিন্তু তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত তেল কিন্তু তারা পাচ্ছেন না, যার ফলে কিন্তু আমরা সকাল থেকেই দেখছি যে অনেকেই কিন্তু ভোররাত থেকে কিন্তু এই পাম্পে অবস্থান করছেন এবং তেল নেওয়ার জন্য অবস্থান করছেন। আমি তেল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, পাম্প কর্তৃপক্ষ আমাকে যেমনটি বলেছেন যে তারা খুব স্বল্প পরিমাণে তারা কিন্তু ডিজেল তারা সরবরাহ করছেন, এবং এছাড়াও কিন্তু আজকে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে কিন্তু এখানে এক ধরনের তেলের পাম্পে কিন্তু তেল সরবরাহ কিন্তু ব্যাহত হচ্ছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু এই ফরিদপুরে যে তেল পাম্পগুলো রয়েছে এখানে কিন্তু এক ধরনের যে মূল যে সমস্যা সেটি কিন্তু কৃষকরাই কিন্তু পোহাচ্ছেন। তো এই ছিল আমার কাছে ফরিদপুরের তেল পাম্প থেকে সবশেষ। তাবাসসুম। জনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরিদপুর থেকে পাম্পের সর্বশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী শফিকুল ইসলাম জনি।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও যুদ্ধের প্রেক্ষাপটে সৃষ্ট বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। ব্যাংকে লেনদেন চলবে সকাল 10টা থেকে বেলা 3টা পর্যন্ত। আর সন্ধ্যা 6টার মধ্যে দোকান ও শপিং মল বন্ধ করতে হবে। শনিবার অফিসের নতুন সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। জরুরি পরিষেবা সমূহ নতুন অফিস সময়সূচির আওতার বাইরে থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। র্যাবের গুম খুন মামলায় ট্রাইব্যুনাল চাইলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির নতুন মহাপরিচালক মোহাম্মদ আহসান হাবিব পলাশ। দুপুরে রাজধানী কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় কথা জানান তিনি। র্যাব থাকবে কিনা সিদ্ধান্ত সরকারের জানিয়ে পুলিশের বিশেষায়িত ইউনিট হিসেবে সংস্থাটির প্রয়োজনীয়তা আছে বলেও মনে করেন মোহাম্মদ আহসান হাবিব পলাশ। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সাম্প্রতিক সময়ে র্যাব ফোর্সেস কর্তৃক পরিচালিত বিভিন্ন আভিযানিক সাফল্য এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন র্যাবের নতুন মহাপরিচালক মোহাম্মদ আহসান হাবিব পলাশ। প্রতিষ্ঠা লাভের পর থেকে এই এলিট ফোর্স হিসেবে র্যাব সন্ত্রাস দমন, মাদকবিরোধী কার্যক্রম, অবৈধ আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার সহ দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। লিখিত বক্তব্যে মাদক চোরাচালান রোধ, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন সহ আইনশৃঙ্খলা রক্ষায় র্যাবের ভূমিকা তুলে ধরেন তিনি। গত 90 দিনে র্যাব ফোর্সেস দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে 331টি অস্ত্র উদ্ধার এবং এতদ সংক্রান্তে 104 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। র্যাব ফোর্সেস হত্যা মামলায় গত 90 দিনে 484 জনকে গ্রেফতার করেছে। গত 90 দিনে র্যাব মাদক বিরোধী অভিযানে 24 কেজির অধিক হিরোইন, 7,000 বোতল অধিক ফেন্সিডিল এবং 5,000 কেজি গাঁজা এবং 15 লক্ষ পিস ইয়াবা সহ 4,000 লিটার বিদেশি মদ সহ অন্যান্য আরও মাদক দ্রব্য উদ্ধার করে এবং এত সংক্রান্তে প্রায় 1,115 জনকে গ্রেফতার করে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক জানান, র্যাব বিলুপ্তি, সংস্কার, পুনর্গঠন সহ যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। বিলুপ্তি বা যে কথা বললাম রিস্ট্রাকচারিং বা রিনেম যাই বলি না কেন, যে কোনো পুনর্গঠন বা যে কোনো কিছু সরকারের দায়িত্ব, সরকারের বিষয়। আমি মনে করি একটা এই ধরনের একটা সংগঠন থাকার প্রয়োজন আছে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি বাইরে ছিলাম বলে র্যাব তো পুলিশেরই একটা সংগঠন, সুতরাং এখানে আলাদাভাবে আমরা দেখছি না এবং র্যাবের এখানে থাকার প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো দ্বিমত নেই। এদিকে ট্রাইব্যুনালে চলমান র্যাবের গুম খুন সংক্রান্ত মামলার বিষয়ে ট্রাইব্যুনাল চাইলে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের এই নতুন মহাপরিচালক। বিচার প্রক্রিয়ার সাথে সম্পর্কিত যে কোনো বিষয়ে আমাদের কাছে সহায়তা চাওয়া হলে আমরা সর্বোচ্চ সহায়তা প্রদান করব। আমাদের কাছে যা আছে, যেটুকু তথ্য থাকবে তার ভিত্তিতে, যে তথ্য আমার কাছে নেই বা থাকবে না বা আমার কাছে আমার দেবার সামর্থ্য বা সাধ্য নেই, সেক্ষেত্রে হয়তো আমরা অপারগতা প্রকাশ করতে পারবো, কিন্তু যে যতটুকু সাধ্য এবং সামর্থ্যের মধ্যে তথ্য আমাদের কাছে আছে তা আমরা বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে প্রয়োজনীয় সহায়তা করব। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। 2013 সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন 7 জুনের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। একই সঙ্গে এই মামলার অন্যতম অভিযুক্ত এবং সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য প্রসিকিউশনকে অনুমতি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। এদিকে জুলাই আন্দোলনে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি সহ 22 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এছাড়া ট্রাইব্যুনাল 1-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে এবং ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ 3 অভিযোগে মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলে। স্টার সানডে উপলক্ষে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ। সাক্ষাৎ শেষে ইসাহিল ফেলোশিপ বাংলাদেশের চেয়ারম্যান পাস্টর ডেভিড আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, খ্রিস্টান কল্যাণ ট্রাস্টে
প্রোটেস্ট্যান্ট প্রতিনিধি নিশ্চিত করার পাশাপাশি দিনটি জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন তিনি। সংরক্ষিত নারী আসনে খ্রিস্টান প্রোটেস্ট্যান্টের একজন প্রতিনিধি রাখার আহ্বানও জানানো হয়েছে প্রধানমন্ত্রীর কাছে। পরে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সভা, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়ে উচ্চ পর্যায়ের দিক নির্দেশনা নিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। আমাদের কয়েকটি দাবি ছিল, তার ভিতর প্রথম দাবিটি ছিল যে পুনরুত্থান দিবসটি যেন জাতীয়ভাবে ছুটির দিন ঘোষণা করা হয়। দ্বিতীয় দাবি ছিল আমাদের ট্রাস্ট, খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের যেন পুনর্গঠন করা হয়। এই দুটি বিষয়ে গুরুত্ব ছিল এবং মত বিনিময় ছিল, এবং আমরা অত্যন্ত খুশি এবং একথা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং তিনি আমাদের জন্য প্রয়োজনীয় যেটা করা দরকার সাধ্যের মধ্যে এটা করবেন। আরেকটি দাবি আমাদের ছিল সংরক্ষিত নারী আসনে যেন একজন খ্রিস্টান প্রতিষ্ঠানদের মধ্যে থেকে একজন নারীকে নির্বাচন করা হয়, সেটাও আমাদের ছিল। প্রথম কথা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নাই, এই যে চুক্তি সেটা আমরা প্রকাশ করে দিয়েছি। 2 নম্বর কথা হচ্ছে যে কেউ বলছেন যে এই চুক্তির কারণে আমাদেরকে আমেরিকার কাছে পারমিশন চাইতে হচ্ছে, একেবারে মিথ্যে কথা। এই রাশিয়ান তেল কেনার ব্যাপারে সব দেশের উপরে রেস্ট্রিকশন আছে, আমেরিকান রেস্ট্রিকশন, সুতরাং আপনাকে সেই রেস্ট্রিকশনের ওয়েভার চাইতে হবে। এটার সঙ্গে চুক্তির, বাণিজ্য চুক্তির কোনো সম্পর্ক নেই। এটা করা দরকার, আমরা করতেছি এবং আমাদের বিশ্বাস, আমরা অনেক নাগরিকদের সাথে, আমি ওখানে থাকা অবস্থায় আপনার এম্বাসিগুলোতে আমি তাদের সাথে কথা বলছি যারা বিভিন্ন সার্ভিস পয়েন্টে মানে সার্ভিস নিতে আসছেন এই সংকটময় সময়ে, অ্যান্ড দে এক্সপ্রেস স্যাটিসফ্যাকশন। সব ধরনের বিভাজন ও বিদ্বেষে ঊর্ধ্বে উঠে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের এক নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, কিছু শক্তি সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে, যা রুখে দিতে হবে। রাজধানীর মাদানী এভিনিউতে স্টার সানডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ এবং খ্রিস্টান এই সম্প্রদায় আমরা সবসময় একটা শান্তির মধ্যে ভালোবাসার সমাজ গড়ে তুলতে চেয়েছি। আজকে আপনাদের যে বিশেষ দিন স্টার সানডে, ধর্মবিশ্বাস, এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা হচ্ছে একটা ব্যক্তিগত বিশ্বাস। এই ব্যক্তিগত বিশ্বাস এটাকে আমরা রাষ্ট্রের মধ্যে আনতে চাই না। আমরা সবসময় বলি যে ধর্মবিশ্বাস যার যার, রাষ্ট্র সবার। এটা এই জন্যই যে আমরা বিশ্বাস করি আমাদের নেতা, যিনি আমাদের এই দল সৃষ্টি করেছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তিনি সবসময় বলতেন যে আমরা সবাই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিক, আমরা কোনো আলাদা সম্প্রদায়ে বিভক্ত নই। খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব স্টার সানডে, যা যিশু খ্রিস্টের পুনরুত্থান দিবস আজ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। খ্রিস্টান ধর্মমতে এই দিনে ঈশ্বরপুত্র যিশু মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়ে তাদের পাপ থেকে মুক্ত করেছিলেন। মৃত্যু তৃতীয় দিবস অর্থাৎ রোববার তিনি মৃত্যু থেকে জেগে ওঠেন। তাই যিশুর পুনরুত্থানের এই রোববারকে স্টার সানডে বলা হয়। দিনটি উপলক্ষে সকাল থেকে রাজধানী সহ সারা দেশে বিভিন্ন চার্চে প্রাতকালীন প্রার্থনা করেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। দেশ ও জাতির মঙ্গল কামনায় হচ্ছে বিশেষ প্রার্থনা। এছাড়াও রাজধানীর তেজগাঁও ক্যাথলিক চার্চ, মিশন সহ সব গির্জায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের বিশপ এসেছিলেন আজকে, বিশপ মিশা দিয়েছিলেন। তিনি আমাদের জন্য উপদেশ রাখেন, আমরা যেন সবসময় যিশুর আদর্শে চলতে পারি। তিনি আমাদের জন্য যে আদর্শ রেখে গেছে, আমরা যেন সেই আদর্শে চলতে পারি। আজকে মূলত আমাদের যিশু খ্রিস্টের সেই স্বর্গারোহণের দিন। আমরা এখানে আমাদের পরিবারের সাথে এসেছি, আমাদের সেই আত্মীয় স্বজন, প্রিয়জন, আমরা সবাই একদিনে মিলিত হই। আমাদের মূল্যবোধ, সবার সাথে আর কি ভালো আচরণ, সবাইকে সমান চোখে দেখা, আমরা যতই হই আমরা সবাই মানুষ। তো এই শিক্ষাটা যদি আমরা সবাই নিতে পারি, তাহলে আশা করি আমাদের দেশের
যে সব কিছু উন্নতির দিকে যাবে। 40 দিন আর কি রোজা রাখি। রোজা রাখার পর আমাদের প্রায়শ্চিত্তকালীন যে যিশুর জন্য আমরা করি, এই স্টারটা আমরা মানে ঈশ্বরকে মানে খুশি মানে যিশুকে খুশি করার জন্য আর কি আমরা করে থাকি। এবার খেলা সংবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালকদের নিয়ে গতকাল ম্যারাথন সভা করেছিলেন সভাপতি আমিনুল হক বুলবুল। আজ ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসছেন তিনি। সেখানে থাকতে পারেন নতুন নির্বাচক প্যানেল এবং কোচিং প্যানেলের সদস্যরা। বৈঠকে ঠিক কী নিয়ে আলোচনা হবে সেটি স্পষ্ট নয়, তবে মাঝে দীর্ঘ সময় দেশে না থাকায় ক্রিকেটারদের সঙ্গে বুলবুল সৌজন্য সাক্ষাৎ করবেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে বিসিবির সবশেষ নির্বাচন নিয়ে গত মাসে তদন্ত কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ NSC। এরপর একে একে বেশ কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করেছেন তদন্ত কমিটির সদস্যরা। দর্শক, এই মুহূর্তে বিসিবিতে আছেন সহকর্মী সাদিয়া হক মৌ, যুক্ত হচ্ছে তার সাথে। মৌ, আজ ক্রিকেটারদের নিয়ে বিসিবি সভাপতির বৈঠকের কথা রয়েছে, তো এই বিষয়ে আর কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ধন্যবাদ তাবাসুম। আপনি যেটি জানতে চেয়েছেন বিসিবির সার্বিক পরিস্থিতি, তো সেই ক্ষেত্রে আমি প্রথম একটি তথ্য দিয়ে জানিয়ে দিতে চাই। সেটা হচ্ছে বিসিবিতে কিন্তু নানা অনিয়মের জন্য অলরেডি পরিচালক যে 25 জন ছিলেন তার মধ্যে 7 জন পরিচালক কিন্তু ইতিমধ্যেই পদত্যাগ করেছে। গত বছরের অক্টোবর মাসে বিসিবির এই যে বোর্ড রয়েছে, অর্থাৎ আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন যে বিসিবি বোর্ড রয়েছে, তার মধ্যে 7 জন পরিচালকের এই পদত্যাগ, এই মধ্যে এর কারণে কিন্তু গুঞ্জন শুরু হয়েছে যে এই বোর্ডটি আসলে থাকবে কি থাকবে না। অনেকেই বলছেন আর এক সপ্তাহের মধ্যে বর্তমান আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন যে বিসিবি বোর্ড রয়েছে তা ভেঙে যেতে পারে, কারণ পরিচালক 25 জনের মধ্যে 7 জনের পদত্যাগ একটি বিরল চিহ্নই তারা বলছেন। কারণ এর আগে কখনো এরকমটা হয়নি যে এক রাতের মধ্যে 4 জন, এবং এর আগে ছিল 3 জন পদত্যাগ, এবং একের পর এক পদত্যাগ এই পরিচালকদের। এটি কিন্তু আসলে আরও জোরালো করছে এই কমিটিটা থাকবে না বলে ধারণা করা হচ্ছে। এবং এর সাথে সাথে আরেকটা তথ্য জানিয়ে রাখি, এই নানা অনিয়ম যে অভিযোগ উঠেছিল বিসিবির ব্যাপারে, সেটি নিয়ে কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ অর্থাৎ NSC এ থেকে কিন্তু একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল 5 জন সদস্যের নিয়ে। জাতীয় ক্রীড়া পরিষদের 5 জন তদন্ত নিয়ে যেই প্রতিবেদনটি উঠে এসেছিল তা কিন্তু আজ বেলা 11টায় জাতীয় ক্রীড়া পরিষদ মন্ত্রণালয় অর্থাৎ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে এই প্রতিবেদনে কি ফল ছিল সেটি কিন্তু আমরা গণমাধ্যমের কাছে এখনো আমরা স্পষ্ট এখনো জানতে পারিনি। তার জন্য আমাদের কিছু অপেক্ষা করতে হবে। এবং অনেকেই বলছে বিসিবির বর্তমান যে কমিটি রয়েছে তার কিন্তু ভাগ্য নির্ভর করছে, অর্থাৎ ভবিষ্যতে নিশ্চয়তা বা অনিশ্চয়তা সব কিছুই কিন্তু নির্ভর করছে এই যে প্রতিবেদন, জাতীয় ক্রীড়া পরিষদের যে প্রতিবেদনটা জমা দেওয়া হয়েছে সেই প্রতিবেদন আসলে কি ছিল, সেই প্রতিবেদনের উপরে নির্ভর করছে বর্তমান কমিটি। এবং এইগুলো হচ্ছে বিসিবি বোর্ডের কথা। এবং আমি এর পাশে যদি ক্রীড়া অঙ্গনের কথা যদি বলি, সেখানে একটি সাংবাদিক তথ্য আপনার মাধ্যমে তাবসুম একটু জানাতে চাই। সেটি হচ্ছে আজকে থেকে 5 এপ্রিল থেকে কিন্তু শুরু হয়েছে স্কিল স্কোয়াড খেলোয়াড়দের নিয়ে, অর্থাৎ আসন্ন নিউজিল্যান্ডের T20 এবং ওয়ানডে সিরিজের জন্য 37 জন প্লেয়ারকে নিয়ে আজকে থেকে স্কিল প্র্যাকটিস কিন্তু শুরু হয়েছে। আমরা কিছুক্ষণ আগে স্টেডিয়ামে সেই চিত্র দেখতে পেরেছি। এবং পরবর্তীতে আরও একটা কথা আমরা জানতে পেরেছি, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তার জন্য এই 37 জন প্লেয়ারের যে স্কিলটি কেমন রয়েছে এবং তারা কাকে কোন ওয়ানডেতে দেওয়া হবে, কাকে T20তে দেওয়া হবে এবং অধিনায়ক কাকে করা হবে, এগুলো সব কিছু কিন্তু বিচার করা হচ্ছে। এবং এর সাথে আরেকটা তথ্য জানিয়ে রাখি, আজ দুপুর 2টা নাগাদ আমিনুল ইসলাম বুলবুল যিনি বিসিবির বর্তমান সভাপতি, তিনি কিন্তু ক্রিকেটারদের সাথে আজকে একটি সাক্ষাৎ করছেন। কিন্তু অনেকেই কিন্তু বলছেন যে বিসিবির বোর্ড ভেঙে যাচ্ছেন, এর মাঝে ক্রিকেটারদের সাথে এই বৈঠকটি আসলে কি কারণে। তবে অনেকেই বলছেন হতে পারে সেটা সৌজন্য সাক্ষাতের জন্য, কারণ বাংলাদেশ দলের ক্রিকেটাররা যারা দেশের বাইরে এতদিন সিরিজের জন্য তারা খেলছিলেন, তা আসার পরে সৌজন্য সাক্ষাৎ হতে পারে। বা অনেকে আবার বলছেন বিসিবির যেই বোর্ডটি এটা যেন ভেঙে না যায় বা কি কি সমস্যা রয়েছে এই ব্যাপারে বিশদ কথা বলার জন্য ক্রিকেটারদের সাথে আমিনুল ইসলাম বুলবুল তিনি বসেছেন। তাবাসুম, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির মিরপুর কার্যালয় থেকে সার্বিক পরিস্থিতি ক্রীড়াঙ্গন থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। পরবর্তীতে কোনো আপডেট আসলে নিশ্চয়ই আমরা সংযুক্ত হয়ে সরাসরি জানিয়ে দিব। মৌ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিসিবি থেকে ক্রিকেটারদের নিয়ে বিসিবির সভাপতির বৈঠকের সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী সাদিয়া হক মৌ।